অর্থাৎ আগামীকাল 5ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। 4 আগস্ট আমাদের 36 জুলাই বিজয়ের একদিন আগে, তখনও পর্যন্ত আমরা জানতাম না যে কোথায় ঘটতে যাচ্ছে, কি ঘটতে যাচ্ছে ঘটনা। 5 আগস্ট কত হাজার মানুষের প্রাণহানি ঘটবে, এই সবই যখন একটা রুদ্ধশ্বাস অবস্থা, তখন 4 তারিখ রাত্রে বাংলাদেশের কিছু মানুষ বহির্বিশ্বে, আমরা যারা অনলাইনে অ্যান্টি ফ্যাসিস্ট মুভমেন্ট নামক অনলাইন প্ল্যাটফর্ম গড়ে তুলেছিলাম, তাদের একটি জুম মিটিং হয়। আজকে যারা এই ওয়েবিনার দেখছেন তাদেরকে আমি 2টা আহ্বান করব। ঢাকা শহরে ঢুকেই প্রথম 2টা কাজ করবেন। গণশত্রু সময় টেলিভিশন, 71 টেলিভিশন দখল করে নেবেন এবং ওইখান থেকে স্বাধীন বাংলাদেশের ঘোষণাপত্র, স্বাধীন বাংলাদেশের কর্মসূচি প্রচার করা শুরু। সেই জুম মিটিংয়ে পিনাকি ভট্টাচার্যও ছিলেন। এই ছবিটি দেখুন, পিনাকি ভট্টাচার্য সেই জুম মিটিংয়ে বক্তৃতার আগের পরের একটা অংশ আমি রেখে দিয়েছিলাম সময়ের দর্পণ হিসেবে। কেন আমি পিনাকি ভট্টাচার্যের কথা বলছি সেটা আমি পরে বলবো। তবে ওই মিটিংয়ে ডক্টর আসিফ নজরুল, বর্তমান সরকারের আইন উপদেষ্টা, জয়েন করলেন। তিনি ভিডিও কলে আসতে পারেননি, তিনি এসেছিলেন ভয়েস কলে। তার গলার ভিতরে আমি স্পষ্ট, আমরা সবাই কম্পন শুনতে পাচ্ছিলাম, জীবন হারানোর শঙ্কা আমরা টের পাচ্ছিলাম তার কণ্ঠে। তিনি হন্তদন্ত হয়ে বললেন যে আমার বাসায় একজন শিক্ষক এসেছে, শিক্ষক এসে আমাকে নিরুদ্দেশ যেতে বলছে, আমার বাচ্চা স্ত্রীরা চিৎকার করে কাঁদছে, কেননা আমাকে এখনই ধরে নিয়ে যাবে। আমি জানি না আমাকে গুলি করবে কিনা, গুম করবে কিনা, কিন্তু আমার আর এই বাসায় থাকার কোনো উপায় নেই। আমি অনেক বিপদের মধ্যেও আপনাদের সাথে যোগ দিয়েছি এই পরিস্থিতি জানানোর জন্য যে আপনারা যতটা বাইরে থেকে মনে করছেন পরিস্থিতি তার চেয়েও ভয়াবহ, তার চেয়েও নৃশংস এবং ভীতিকর অবস্থা। তারিখ 4 আগস্ট রাত্রের কথোপকথনের একটা অংশ আমি এরই মধ্যে ফেসবুকে লিখেছি, অনেক মানুষ সেটি শেয়ার করেছেন, পড়েছেন। সোশ্যাল মিডিয়া কিংবা ইউটিউবের দ্বন্দ্ব আমি সামনে নিয়ে এসে আলোচনা করতে চাই না, কারোর সাথে ব্যক্তিগত শত্রুতাও যেহেতু নেই, কাউকে ব্যক্তিগত শত্রু বানিয়েও আমি ইউটিউবে আলোচনা করতে চাই না। আমি যেটা ফেসবুকে নানান তথ্য উপাত্ত উপস্থাপন করি, কিন্তু মনে হলো কিছু কথা বলা দরকার। এই কারণে বলা দরকার যে ডক্টর আসিফ নজরুলকে নিয়ে যেসব কথাবার্তা হচ্ছে, আলোচনা হচ্ছে, একজন বিশ্লেষক হিসেবে, সময়ের সাক্ষী হিসেবে আমার কিছু অভিজ্ঞতা নিশ্চয়ই বর্ণনা করার দাবি রাখে, এবং দর্শক সেখান থেকেও হয়তো বাকি কিছু তথ্য নিয়ে তার যে চরিত্র কিংবা পোস্টমর্টেম সেটি তারা অনুসন্ধান করতে পারবেন। 2 আগস্ট যখন একেবারে আমরা জানি যে তখনও 1 দফা ঘোষণা হয়নি, তখনও ছাত্ররা 9 দফা ঘোষণার মিছিল নিয়ে প্রতিবাদ করছে, মাঠে হত্যাকাণ্ডের প্রতিবাদ করছে। গণ অধিকার পরিষদের সামনের সারির নেতা হাসান আল মামুনের পোস্ট থেকে নেওয়া এই ছবি, সেখানে দেখা যায় ডক্টর আসিফ নজরুল মাঠে ছাত্র নেতাদের সাথে বুক চিতিয়ে মিছিল করছেন এবং খুনের প্রতিবাদ করছেন, হত্যাকাণ্ডের প্রতিবাদ করছেন। ছাত্রদের কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায়, রাজপথে লড়ছেন। জুলাইয়ের 16 তারিখে যখন আবু সাঈদের হত্যাকাণ্ড সংঘটিত হয়, আবু সাঈদ হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর সারা বিশ্ব যখন ফুঁসে ওঠে, ছাত্ররা যখন ফুঁসে ওঠে, আমরা যখন ফুঁসে উঠি, বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে কোনো একক কিংবা সামনের সারির কোনো মানুষকে হয়তো পাওয়া যাবে না যে তারা বুক ফুলিয়ে বলছে এটি একটি অন্যায় এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করার যেই ঘোষণা কিংবা যে দাবি, সেটিও ডক্টর আসিফ নজরুল দিয়েছিলেন। আবু সাঈদকে যেভাবে হত্যা করা হয়েছে, এটা একটা ঠান্ডা মাথার হত্যাকাণ্ড, এটা খুন, এটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। আনপ্রভোক্ট অবস্থায় পুলিশ গুলি করে মারবে, ওনারা লজ্জা করে না? ওনারা যে পরিচয় দেন, ওনারা মুক্তিযুদ্ধের চেতনা, ওনাদের লজ্জা করে না? এই ছবিটা দেখে ওনাদের খারাপ লাগে না? ওনারা কারো বাবা না, ওনারা যে সন্তান নাই? এবং আমাদের বুক বিদীর্ণ হয়ে গেছে এটা দেখে, সব কিছুর সীমা আছে। 3টি ঘটনা দিয়েই নিশ্চয়ই সব কিছুর পরিস্থিতি বর্ণনা করা যাবে না,
কিন্তু যেই জিনিসটি বর্ণনা করা যাবে সেটি হলো যে বর্তমান সরকার যেটা চালাচ্ছে, যারা চালাচ্ছে তাদের মধ্যে সামনের সারিতে কথাবার্তা বলে, সিদ্ধান্ত নেয় এবং বিতর্কের মধ্যে পড়ে এমন 2-4 মানুষের মধ্যে আসিফ নজরুল অবশ্যই অন্যতম। কিন্তু এর বাইরেও আসিফ নজরুলের আরেকটি অবদান কিংবা পরিচয়, সেটি কেন মানুষ ভুলে যাচ্ছে, আমরা ভুলে যাচ্ছি যে বর্তমান সরকার যারা চালাচ্ছেন, খোদ সরকার প্রধান ডক্টর ইউনূস এই বিপ্লব কিংবা গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করেননি যতক্ষণ না পর্যন্ত তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে, উপদেষ্টা পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পালনের ডাক পেয়েছেন। তার আগে তিনি ছিলেন প্যারিসে, বাংলাদেশের মাটিতেও ছিলেন না, কেননা তার মাথার উপরে অনেকগুলো মামলা এবং জেলে যাওয়ার খড়গ নিয়েই তিনি পথ চলছিলেন। আমরা তাদেরকে উচ্চবাচ্য করতে দেখিনি। আজকে আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম কিংবা মাহফুজ আলম, এই 3টি চরিত্রের বাইরে বর্তমান উপদেষ্টা পরিষদের আর একজন উপদেষ্টাকেও আমরা দেখাতে পারবো না, আপনারা খুঁজে পাবেন না যে মাঠে থেকে জুলাইয়ের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের সরাসরি নেতৃত্বে ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। তো সেই মানুষটি আর কেউ নন, ডক্টর আসিফ নজরুল। আরেকজন আছে, আমরা ওই 4 তারিখের মিটিংয়ে, যেই জুম মিটিং করি সেখানে যোগ দিয়েছিলেন শফিকুল আলম নামক একজন সাংবাদিক, যিনি এএফপি ঢাকা ব্যুরো চিফ হিসেবে সাংবাদিক হিসেবে কাজ করতেন। আপনারা সবাই তাকে চিনেন, এখন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি। আমরা যখন অনলাইনে সব বন্ধ, ইন্টারনেট বন্ধ, আমরা কোনো তথ্য পেতাম না, তিনি আমাদেরকে প্রতিনিয়ত মাঠের তথ্য হাজির করতেন, সরজমিন তথ্য দেখতেন, বিদ্রোহ, বিপ্লব, গণঅভ্যুত্থানের যে স্পিরিট, যে দামামা, সেটি আমাদেরকে বর্ণনা করতেন। সেখান থেকে তথ্য নিয়ে আমরা আমাদের মতো করে মাঠের পরিস্থিতি পর্যালোচনার সুযোগ পেতাম। এই 2 জন ব্যক্তি, ছাত্ররা 3 জন, আর আসিফ নজরুল এবং শফিকুল আলম ছাড়া জুলাই অভ্যুত্থানের সরাসরি ভূমিকা রেখেছে এমন দ্বিতীয় একজনও নেই বর্তমান উপদেষ্টা পরিষদে। কিন্তু সেই আসিফ নজরুলকে নিয়েই এবং শফিকুল আলমকে নিয়েই যত অপপ্রচার, অপপ্রচারণা কারা করছেন, কিভাবে করছেন, নিশ্চয়ই আপনারা জানেন, নিশ্চয়ই আপনারা বুঝেন। হয়তো আপনারা অনেকেই বলবেন যে না, ঠিক আছে, বিপ্লবের আগে তার ভূমিকা একরকম ছিল, কিন্তু এখন তার কারণে অভ্যুত্থানের যে মূল লক্ষ্য, উদ্দেশ্য, সেটি নষ্ট হচ্ছে এবং তিনি আসলে আমাদের একজন শত্রু। কেন বলবেন? কেননা আপনাদেরকে এভাবেই বোঝানো হচ্ছে, আপনাদেরকে এভাবেই খাওয়ানো হচ্ছে। আর এর বাইরে এই ঘটনাগুলোকে, এই ন্যারেটিভকে ব্যাখ্যা করার কিংবা ভাঙার মতো কোনো রকম যুক্তি আমরা এর মধ্যে এখনও সোশ্যাল মিডিয়াতে দেখিনি। আমি নিজেও এই বিতর্কের অংশ হতে চাইনি, কিন্তু চাচ্ছি এই কারণে যে না, সময়ের দর্পণ হিসাবে এটি বলা দরকার, বোঝানো দরকার, মানুষ মানুষের মতো সিদ্ধান্ত নেবে। দেখুন, আসিফ নজরুল এমন একজন ব্যক্তি যিনি গত 16টা বছর বাংলাদেশের মাটিতে থেকে নানান রকম টকশো, বক্তৃতা, বিবৃতিতে তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতি যে মানুষের আকাঙ্ক্ষা, তার পক্ষে বলে গিয়েছেন ধর্ম নিরপেক্ষতার প্রতি, এমনকি ইসলাম ধর্মকে যারা অবমাননা করে তাদের প্রতিও তিনি বুক চিতিয়ে দাঁড়িয়ে কথা বলেছেন। আর দ্বিতীয় একটি ব্যক্তি আপনি দেখান, দেখবেন একদল আছে ধর্মীয় মৌলবাদী, নিজের ধর্ম ছাড়া কিচ্ছু বুঝে না, আর দল আছে ধর্মের বিরুদ্ধে মৌলবাদী। তাদের উঠতে বসতে ইসলাম ধর্মকে গালি না দিলে তাদের ভাল লাগে না। এরা নাকি আবার গণমানুষের রাজনীতি করে, এরা নাকি গণমানুষের বুদ্ধিজীবী। আপনারা মাওলানা ভাসানীর দিকে তাকান, উনার মতো অসাম্প্রদায়িক কে ছিল? কিন্তু উনার মতো ধর্ম পালনকারী কে ছিল? নিজের ধর্মের মধ্যে যে অসাম্প্রদায়িকতার শক্তি আছে সেটাকে উনি প্রচার করেছেন, সেটাই প্রচার করা দরকার। অসাম্প্রদায়িকতা প্রচার করার নামে একটা মেজরিটি, একটা রিলিজনের ধর্ম বা মাইনরিটি রিলিজন ধর্ম, আপনি তার সম্পর্কে যাতা কথা বলবেন আর মানুষ এটা শুনে অসাম্প্রদায়িক হয়ে যাবে। এই অদ্ভুত বুদ্ধি তাদের মাথায় কোত্থেকে আসে আমি জানি না। যাই হোক, এই সরকার পতনের অন্তত 4 মাস আগে, গত রোজায়, এই রোজা আমরা এখনো আসিনি, গত রোজায় যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ইফতার মাহফিলে বাধা দেয় ছাত্রলীগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টি নিষিদ্ধ করে যখন অবস্থান নেয়, রোজা রাখা অন্যরকম আবেগের জায়গায়। এই রোজা শুধু ধর্ম পালন কিংবা স্রষ্টার প্রতি আনুগত্য প্রদর্শন, ভালোবাসা প্রদর্শন না, মানুষের যে একত্বতা, একসাথে বসে ইফতার করা, ধনী গরিবের বৈষম্য বিরোধ নিরসন করার যে একটা অনন্য সাধারণ একটা উদ্যোগ, একটা রেওয়াজ, সেটা বাধা দেয় যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন হেলমেট বাহিনী, ছাত্রলীগ। তখন আসিফ নজরুল একজন ব্যক্তি যিনি ঘাড় দাঁড়া করে
শির দাঁড়া করে দাঁড়িয়ে গিয়ে প্রতিবাদ করে বলেছিলেন যে এটা কোনো পন্থা হতে পারে না, এটা কোনো উপায় হতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার বটতলায় যে কোরআনের আয়োজন, এটার আগে কিন্তু আরো কিছু কিছু ঘটনা ঘটেছে, এটাকে আপনার বিবেচনা রাখতে হবে। যেমন আমরা সরকারের পক্ষ থেকে একটা নোটিফিকেশন পেয়েছি, এবার কোনো ইফতার পার্টি আয়োজন করা হবে না। আমি এটাকে খুব সাধারণ ঘটনা মনে করি না। আপনি ইফতার পার্টি করা হবে না, এটা আপনি ঘোষণাটা কেন দিলেন? কৃচ্ছতা সাধনের জন্য? তো এই দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার হয়ে যায়, সেটা বিচার করেন না। ব্যাংক খালি করে দিচ্ছে, একটা ব্যবসায়ী গোষ্ঠী 6টা ব্যাংক খালি করে দিচ্ছে, তার কোনো বিচার করছেন না। 10 কোটি 100 কোটি টাকার প্রকল্প 300 কোটি টাকা খরচ করে 200 কোটি টাকা নষ্ট করা হচ্ছে। কোন মাঝে মাঝে পত্রিকায় ছবি থেকে সেতু বানায় রেখে দিচ্ছে, 100 কোটি টাকা 200 কোটি টাকা নিয়ে গেছে, সেগুলি কোনো ইয়ে নাই। আর এই সামান্য একটা ইফতার পার্টি আয়োজন করতে কয়েক হাজার টাকা, সেটা আপনি বন্ধ করে দিচ্ছেন কৃচ্ছতার কথা বলে। তখন মনে হয় কি এটা একটা উস্কানি? আমার কাছে মনে হয়েছে এটা একটা উস্কানি। এই হলো আসিফ নজরুল। এখন আসিফ নজরুল, আপনারা অনেকেই বললেন যে আসিফ নজরুলের ভালো দিকগুলো আপনি বললেন, খারাপ দিকগুলো বলবেন না কেন? খারাপ দিক হলো ব্যক্তি মানুষকে নিয়ে কথা বলার একটা বিপদ আছে। বিপদ আছে এই যে মানুষ তার অবস্থান সময়ে অসময়ে, প্রয়োজনে অপ্রয়োজনে অনেক সময় বদল হয়। আমার নিজেরও গত 10-15 বছর ধরে যে আমি আপনাদের সামনে কথা বলছি, কখনো কখনো আমার কোনো সিদ্ধান্ত মাঠে কার্যকর হয়নি, ফলাফল আলোর মুখ দেখেনি, সফল হয়নি। কিন্তু কোথাও কোথাও আপনারা এমনিতেও পাবেন যে কথা প্রসঙ্গে হয়তো বেফাস কথা বলে ফেলেছে, কিংবা এমন তত্ত্ব আমি হাজির করেছি যেই তত্ত্বের সাথে মাঠের তত্ত্বের বাস্তবতার কোনো মিল নেই। হতে পারে, এটিই বাস্তবতা, এটি মানুষের সহজাত প্রবৃত্তি। সেটা শুধু আমি একা নই, আরও যারা কথা বলেন সবারই এই ভুল ত্রুটি থাকাটাই স্বাভাবিক। রাষ্ট্র পরিচালনা যারা করেন তাদেরও হিসাব নিকাশ ভুল হয় বলেই প্রতাপশালী শেখ হাসিনার পতন হয়েছে। যেই দেশটাকে তিনি বাবার সম্পত্তি মনে করেছিলেন, সেই দেশের কোথাও তার নামে একটা মিছিল করার মতো সক্ষমতা কিংবা পরিবেশ বাংলাদেশে নেই। এটাই বাস্তবতা। যারা তার বিরোধিতা করছেন তাদের চোখে আসিফ নজরুলের সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু সেই সীমাবদ্ধতার প্রেক্ষিতে তাকে যেই মানুষটি বুক চিতিয়ে ঢাকা শহরে ছাত্রদের সাথে আন্দোলন করেছে, তাদেরকে গাইড করেছে, আবু সাঈদের হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছে, ইসলামোফোবের প্রতিবাদ করেছে, জামায়াতে ইসলামের শীর্ষ নেতাদের বিচারিক যে অসঙ্গতি সেগুলো নিয়ে প্রকাশ্যে কথা বলেছে আইনের শিক্ষক হিসেবে, সেই মানুষটিকে এখন জাতীয় শত্রু হিসেবে আপনারা গণ্য করছেন। কিছু মানুষ গণ্য করার চেষ্টা করছে। কতখানি বাস্তবসম্মত তাদের এই দাবি, কতখানি বাস্তবসম্মত তাদের এই প্রচেষ্টা, নাকি এটি একটি হীন ব্যক্তি আক্রোশ? আমাকে উপদেষ্টা করা হয়নি, আমাকে সরকারের গুরুত্বপূর্ণ পদে দেওয়া হয়নি, সে কারণে আসিফ নজরুলকে দোষারোপ করে আসিফ নজরুলকে জাতীয় শত্রু বানানো, শফিকুর আলম যিনি যুদ্ধের সময় মাঠের সংবাদ পৌঁছে দিয়েছেন আমাদেরকে, তাকে গণশত্রু বানানো, এগুলো কোন ধরনের রাজনীতি, কোন ধরনের মনোবৃত্তি, কোন ধরনের প্রচেষ্টা, কারা করছে? এই সরকার ব্যর্থ হলে কার লাভ? আওয়ামী লীগের লস না লাভ? আওয়ামী লীগের লাভের জন্য যারা কাজ করছে তারা কার এজেন্ডা বাস্তবায়ন করছে? আওয়ামী লীগের লাভ হলে সেটা ভারতের লস না লাভ? ভারতের লাভের জন্য যারা কাজ করছে তারা কার এজেন্ডা বাস্তবায়নের কাজ করছে? এই সমস্ত প্রশ্ন সময়ের প্রশ্ন। আমি শেষ করব কেবল একটা উদাহরণ দিয়ে। আসিফ নজরুলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে পুনর্বাসন করেন কাদেরকে? ফ্যাসিবাদের দোসরদেরকে আশেপাশে রাখেন। হ্যাঁ, আসিফ নজরুল এমনই একজন মানুষ যিনি 15টা বছর ধরে সরকারের অনেক মানুষের সাথে তার সুসম্পর্ক যেমন ছিল, বিরোধী দলের মানুষের সাথেও তার সুসম্পর্ক ছিল। একটা সোসাইটিতে যখন একটা মানুষ বাস করে, সব রকম মানুষের সাথে তার বাস করতে হয়। আপনারা যারা দেখছেন, আপনার গ্রামের যেই ছেলেটি শিবিরের রাজনীতি করে তার সাথেও আপনার বন্ধুত্ব, আওয়ামী লীগ যে করেছে ছাত্রলীগ তার সাথেও আপনার বন্ধুত্ব। আপনি যেই মুরব্বী মসজিদের ইমাম দেখছেন, আপনার সাথে এলাকার মসজিদ কমিটির যেই লোক আওয়ামী লীগের রাজনীতি করতো তার সাথেও যেমন আপনার সম্পর্ক, যেই লোক জামায়াতে ইসলামের রাজনীতি করতো কিংবা চরমনায়ের শাসনতন্ত্র আন্দোলনের রাজনীতি করতো তার সাথেও আপনার সম্পর্ক। এটাই হলো সামাজিক কাঠামো, সোসাইটিতে যখন আমরা বসবাস করি সব মানুষের সাথে মিলেমিশে থাকাটাই স্বাভাবিক, এবং সেটাই হয়েছে। এখন পরিস্থিতি পাল্টে গেছে বলে আমি কেন আমার সোসাইটিতে আওয়ামী লীগের সাথে তখন বসবাস করেছি সেইটা টেনে এনে যারা আমাকে বিপ্লবের শত্রু বানিয়ে দিতে চান তাদের নিশ্চয়ই হীন কোনো এজেন্ডা আছে, হীন কোনো ব্যক্তি স্বার্থ আছে। ডক্টর আসিফ নজরুল এটার ব্যাখ্যা দিয়েছেন নিজেই, যে দুটি নিয়োগ নিয়ে
তাকে নিয়ে প্রশ্ন নানান রকমভাবে আসতে পারে। একটা হলো যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল, অর্থাৎ হাসিনার বিচার হচ্ছে যেই ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের প্রধান হিসেবে চিফ প্রসিকিউটর হিসেবে তাজুল ইসলামকে নিয়োগ দেওয়ার পরে আওয়ামী লীগের লোকজন ব্যাপক ক্ষেপছে। কেন? তাজুল ইসলাম জামাত ইসলামের যে যুদ্ধ অপরাধের বিচার, সেই নেতাদের পক্ষের আইনজীবী হিসেবে আওয়ামী লীগের কাছে ব্যাপক ঘৃণিত একটা চরিত্র। কিন্তু এই তাজুল ইসলামকে নিয়োগের কাজটি করেছে আসিফ নজরুলের মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়। আসিফ নজরুল নিজে তাকে নিয়োগ দিয়েছেন। জামাতিরা, ডানপন্থী রাজনীতি যারা করেন, বিএনপি, কেউ কিন্তু তার বিরুদ্ধে ক্ষেপে যে কথা বলে নাই, না এটা একটা খারাপ নিয়োগ হয়েছে। আওয়ামী লীগপন্থী এবং উদার কারো কারোর মস থেকে মনে হয়েছে যে না, তাজুল ইসলামের নিয়োগে এই বিচার প্রক্রিয়াটা সন্দেহাতীতভাবে সংশয় মুক্ত থাকবে কিনা, না পক্ষপাতের অভিযোগ তৈরি হবে, এটা একটি বাস্তবতা। কিন্তু জামায়াত ইসলামের কেউ বিরোধিতা করেনি। জামায়াত ইসলামের বিরোধিতা এসেছে কখন? এসেছে বাংলা একাডেমির মহাপরিচালক জামিল আহমেদের নিয়োগের প্রেক্ষিতে। কেন? তিনি একজন উদার মানুষ, তিনি বোরখার বিরুদ্ধে নাকি কি বলেছেন, তিনি জামায়াতের রাজনীতি কিংবা ইসলামী রাজনীতির সাথে সংশ্লিষ্ট নন। সে কারণে সব দোষ কার? ডক্টর আসিফ নজরুলের। এই জন্য ডক্টর আসিফ নজরুলকে 1 সপ্তাহের সময় বেঁধে দিয়ে এই নিয়োগ বাতিল করার জন্য আলটিমেটাম মধ্যে এসেছে কোথাও কোথাও থেকে। এসেছে কিনা আসিফ নজরুল এটার ব্যাখ্যা দিয়েছেন নিজেই, যে আমাকে আজকেই বলা হয় আমি জামায়াতের, কালকেই বলা হয় আমি আওয়ামী লীগের দোসর। ধরেন আমি যখন আন্তর্জাতিক অপরাধ আদালত, যেটা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট, সেখানে যখন আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিফ প্রসিকিউটরকে নিয়োগ দেওয়া হলো, সেদিন ফেসবুকে সারাদিন প্রচারণা চললো যে আমি হচ্ছে জামাত, কেন আমি তাকে নিয়োগ দিলাম। উনি এবি পার্টির লিডার ছিলেন, এবি পার্টি থেকে পদত্যাগ করেছিলেন, খুবই বড় আইনজীবী, এটা তো আপনারা জানেন। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সবচেয়ে অভিজ্ঞ আইনজীবীদের একজন। তখন 24 ঘন্টার মতো প্রচারণা চললো আমি হচ্ছে জামাত। পরে একদিন বিরতির পর শিল্পকলা একাডেমিতে আরেকজন অত্যন্ত প্রসিদ্ধ শিক্ষক জামিল আহমেদ সাহেবকে নিয়োগ দেওয়া হলো। সাথে সাথে 24 ঘন্টার ব্যবধানে প্রচারণা চললো আমি আসলে বাকশালী, আমি ঘাদানিক এবং আমি নাস্তিক। তো একটা মানুষ একই সাথে জামায়াত এবং একটা মানুষ একই সাথে আওয়ামী লীগের দোসর হতে পারে কিনা আমার জানা নেই। আমরা অনেকেই অনেক তুচ্ছ কারণে, হীন স্বার্থে আমরা একটা মানুষকে বন্ধু ভাবতেও যেমন সময় নেই না, শত্রু বানাতেই সময় নেই না। কিন্তু এই শত্রু বন্ধু বানানোর খেলায় আমাদের যে মূল উদ্দেশ্য, আমাদের শহীদদের রক্তে যেন বৃথা না যায়, তার জন্য শেখ হাসিনার বিচার প্রতিষ্ঠিত করা, এমন একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা, যেই সমাজে বৈষম্য থাকবে না, ইসলামোফোবিয়া থাকবে না, আবার একই সাথে যারা অসাম্প্রদায়িক চেতনা লালন করে রাষ্ট্র সমাজ, তাদেরকেও হেয় করবে না, সমাজ থেকে বঞ্চিত করবে না। এটাই তো বৈষম্যহীন, কোনো বৈষম্য থাকবে না। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্নেই ছাত্রদের আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বৈষম্য বিরোধী বাংলাদেশ আন্দোলনের কনসেপ্ট, ধারণা। আমরা যদি ব্যক্তি স্বার্থে, হীন স্বার্থে, ব্যক্তি শত্রুতার জেরে যদি এটাকে নষ্ট করতে চাই, তাহলে আলটিমেটলি এই সরকার ব্যর্থ হবে। আমাদের কাঙ্ক্ষিত নির্বাচন হবে না সংস্কারের পরে। যারা পতিত স্বৈরাচার, যাদের হাতে গণহত্যার দাগ, রক্তের দাগ, তারা লাভবান হবে। সেই লাভবানটা করার জন্য কাজ করছে কেউ কেউ টাকা পেয়ে, ফান্ড পেয়ে, অথবা ব্যক্তি শত্রুতায়। নিশ্চয়ই এগুলো নিয়ে বিস্তারিত আরও কথা বলার সুযোগ হবে পরবর্তীতে। আমি শুরুতে বলেছিলাম পিনাকি ভট্টাচার্য 4 তারিখের মিটিংয়ে ছিলেন, আমি কেন তার নাম নিলাম এই আলোচনায় সেটি পরে বলবো, হয়তো আরও একদিন পরে বলবো, অথবা এর মধ্যে আপনারা যদি উত্তর পেয়ে যান, নিশ্চয়ই আপনারা আপনাদের মন্তব্য লিখে ফেলুন। কি উত্তর পেলেন আপনারা?